হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির বলছি। নতুন বছর অর্থাৎ 2025-এর আজকে হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস এবং ওভারঅল যদি আমি ধরি আজকে হচ্ছে আমাদের সম্ভবত প্র্যাকটিস সেট কত আমরা দেখে নিচ্ছি। প্র্যাকটিস সেট হচ্ছে আমাদের 10 অর্থাৎ 10 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তোমরা জানোই যে আমাদের আসন্ন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা এবং কলকাতা পুলিশের যে কনস্টেবলের মেইনসে যে ইংলিশ থাকে তার সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে 10টি প্রশ্ন নিয়ে একটা করে সেট কিন্তু আমি দিচ্ছি। আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে বা হচ্ছেও বটে। তো কথা না বাড়িয়ে চলো নতুন বছরে নব উদ্যমে আবার শুরু করে দিচ্ছি আজকের ক্লাস প্র্যাকটিস সেট 10, কিন্তু নতুন বছরে আমার হচ্ছে দ্বিতীয় ক্লাস 2025-এ। চলো দেখে নিচ্ছি কি বলেছে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। আবার একটা হচ্ছে প্রথমেই আসে প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন কিন্তু সেট করা হয়েছে। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল, অর্থাৎ তোমাকে বলেই দিয়েছে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে, তার মানে এই সেন্টেন্সটি বা প্রশ্ন বাক্যের সেন্টেন্সটি অ্যাক্টিভ আছে। তাহলে সাবজেক্ট কি? দ্য পুলিশ, অ্যারেস্টেড হচ্ছে ভার্ব আর দ্য ক্রিমিনাল হচ্ছে অবজেক্ট, অর্থাৎ পুলিশ কাকে ধরেছে? ক্রিমিনালকে ধরেছে। তাহলে প্যাসিভ করতে গেলে কাকে আগে নিয়ে আসতে হবে? অবজেক্টকে। দেখি অবজেক্ট কি রয়েছে? দ্য ক্রিমিনাল। তাহলে দ্য ক্রিমিনাল কোথায় রয়েছে? দ্য ক্রিমিনাল, ঠিক আছে, দ্য ক্রিমিনাল রয়েছে এইখানে। একটু দেখার চেষ্টা করছি, একটু সমস্যা হয়েছিল, যাই হোক। দ্য ক্রিমিনাল, এখানে কি? দ্য ক্রিমিনাল, এইখানে রয়েছে দ্য ক্রিমিনাল। এবার মেন ভার্বটি কোন টেন্সে রয়েছে? অ্যারেস্ট থেকে অ্যারেস্টেড, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, এবং সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যারেস্টেড, তাহলে ক্রিমিনাল, এই অবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? কয়জন ক্রিমিনাল? একজনই ক্রিমিনাল। তাহলে সিঙ্গুলার বা প্লুরাল এবং টেন্স হচ্ছে তোমার পাস্ট টেন্স। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কি আসবে? যেহেতু অবজেক্ট সিঙ্গুলার, তাহলে অবশ্যই তোমার এই ক্ষেত্রে কিন্তু ওয়াজ আসবে। দেখি তো কোথায় কোথায় রয়েছে। হ্যাজে, অপশন বিতে হ্যাজ রয়েছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না। দেখো কিভাবে সহজেই অপশন এলিমিনেট করে আমরা সঠিক উত্তরে আসতে পারি, এটা কিন্তু একটা মারাত্মক টেকনিক। তাহলে এটা হচ্ছে না। আর এইখানেও কিন্তু ইজ রয়েছে, এটাও হচ্ছে না। এইখানেও ওয়াজ রয়েছে, এখানেও ওয়াজ রয়েছে। তাহলে এ আর ডি এর মধ্যে কোনটা? ওয়াজ বিইং অ্যারেস্টেড। দেখো তো বিইং কোথায় আসে? কন্টিনিউয়াসের ক্ষেত্রে, কিন্তু আমার তো এই মূল প্রশ্ন বাক্যটি তো রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাই এটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমি ধরেই নিচ্ছি যে অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। তাও একবার মিলিয়ে নিচ্ছি। দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড বাই কার দ্বারা? বাই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ পুলিশের দ্বারা। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড বাই কার দ্বারা? বাই দ্য পুলিশ। অর্থাৎ 1 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। খুব দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি 2 নম্বর প্রশ্নের দিকে। চুজ দ্য কারেক্ট রিপোর্টেড স্পিচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জের পরে সেকেন্ড কোশ্চেনটা আমি সেট করেছি হচ্ছে ন্যারেশন চেঞ্জ থেকে। দেখি কি রয়েছে। হি সেইড, সে বলেছিল, আই অ্যাম স্টাডিং ফর মাই এক্সামস, অর্থাৎ আমি আমার পরীক্ষাসমূহের জন্য পড়াশোনা করছি। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা আগে ধরে নিচ্ছি। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্ট টেন্সে। তাহলে হি সেইড দিয়ে দেখি, হি সেইড, হি সেইড, হি সেইড, হি সেইড। লিঙ্কার কি? লিঙ্কারটা কিভাবে চিহ্নিত হবে? ইফ হবে নাকি হয়দার হবে নাকি দ্যাট হবে নাকি ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, সেটা নির্ভর করছে হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে থাকা রিপোর্টেড স্পিচের উপরে। রিপোর্টেড স্পিচটা কিন্তু রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তাহলে এখানে এইখানে লিঙ্কারটা হবে হচ্ছে দ্যাট। এই হচ্ছে দ্যাট, সব কটিতেই রয়েছে। এইবার এই কথাটি কে বলেছে? হি, এবং এইখানে আই কাকে নির্দেশ করছে? হিকে। তাহলে এই লিঙ্কারের পরে দেখতে হবে হি কোথায় রয়েছে। এই 4টি ক্ষেত্রেই কিন্তু হি রয়েছে। এখনো পর্যন্ত 4টি অপশনই কিন্তু ঠিকঠাক চলছে। এইবার সেন্টেন্সটি রয়েছে হচ্ছে এই যে অংশটা দেখো, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে ভার্ব বা রিপোর্টেড ভার্ব সেটা রয়েছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কিন্তু রিপোর্টিং ভার্ব বা আমি যেটাকে বলি টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। তাই এই পাস্টের প্রভাব কোথায় গিয়ে পড়বে? রিপোর্টেড ভার্বের উপরে গিয়ে পড়বে।
এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তোমার হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি এর পরে কি আসা উচিত? পাস্ট কন্টিনিউয়াস। ইজের এর পরিবর্তে মানে এম এর পরিবর্তে এইখানে কি আসবে? ওয়াজ আসবে। দেখো তো ওয়াজ কোথায় রয়েছে? এইখানে রয়েছে। বাকি কিন্তু দেখো এখানে ইজ রয়েছে, এইখানে স্টাডিজ রয়েছে, সরাসরি মেন ভার্ব দিয়ে দিয়েছে, হ্যাজ বিন স্টাডিং, সেটাও হচ্ছে না। তার মানে অপশন এও হচ্ছে না, অপশন সিও হচ্ছে না, অপশন ডিও হচ্ছে না, অপশন বি সঠিক উত্তর আমি পেলাম। তাও আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে দ্যাট হি সেড দ্যাট হি ওয়াজ, তারপরে কি স্টাডিং হলো ফর, এবার মাই এক্সাম। মাই এক্সাম মানে হচ্ছে আমার পরীক্ষা সমূহের জন্য, মানে মাই এক্সাম। তাহলে আমার বলতে তো আর আমার না, আমার মানে হচ্ছে এখানে কথাটা যে বলেছে, তাহলে কথাটা কে বলেছে? কথাটা বলেছে হচ্ছে হি, তাই হিটা হয়ে যাচ্ছে হিজ, এবং এক্সাম যেরকম ছিল সেরকমটাই কিন্তু বসলো। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ স্টাডিং ফর হিজ এক্সামস, এবং সঠিক উত্তর কিন্তু তোমার হয়ে গেল অপশন বি। বোঝা গেল? চলো এরপরে কোশ্চেন নাম্বার 3-তে আসি। চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ একটা আর্টিকেল চ্যাপ্টার যেটা রয়েছে এ এন দি বা দা যাই বলি না কেন, তার থেকে ওই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন সেট করা হয়েছে। বলেছে ড্যাশ বুক অন দ্য শেলফ ইজ মাইন। ভালো করে বোঝার চেষ্টা করো। ড্যাশ বুক অন দ্য শেলফ, শেলফ মানে হচ্ছে তাক, ঠিক আছে? এই ক্ষেত্রে বইয়ের তাক, অর্থাৎ বইয়ের তাকের উপরে থাকা বইটি, বইয়ের তাকের উপরে বা তাকের উপরে থাকা বইটি হচ্ছে আমার। তাহলে এইখানে যে জিনিসটার উপর জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা তাক রয়েছে, সেই তাকের উপরে একটা নির্দিষ্ট বই বা পুস্তক রয়েছে, ওই নির্দিষ্ট বইটি হচ্ছে মাইন মানে আমার, মানে এখানে কিন্তু জোর দেওয়া কিন্তু রয়েছে। তাই এখানে ডেফিনেট আর্টিকেল হিসাবে দা বসাটাই কিন্তু যুক্তিযুক্ত, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি হলো? দ্য বুক অন দ্য শেলফ, অর্থাৎ বইটি যেটা রয়েছে কোথায়? শেলফের উপরে, অর্থাৎ তাকের উপরে, ইজ মাইন হয় আমার। অর্থাৎ আমি যদি বলি দেখো দিস ইজ মাই বুক, আমি এই কথার মধ্যে এমফ্যাসিস বা জোর দেওয়ার জন্য কিভাবে লিখতে পারি? দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, ঠিক আছে? হয়ে গেল। তো এইখানে জোর দিয়ে যেহেতু বলা হচ্ছে যে এই বইটি হচ্ছে আমার, অর্থাৎ ওই তাকের উপরে থাকা বইটি আমার, সেই জন্য এইখানে দি বা দা, এখানে দাই উচ্চারণ হবে, যেহেতু বুক বানানটি শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে। আর কনসোনেন্ট দিয়ে যদি কোনো, ভালো করে শুনে রাখো, কনসোনেন্ট দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার আগে যদি দি বসে বা দা বসে, মানে দি দা যাই বলি না কেন যেটাই বসে, তার উচ্চারণ কিন্তু, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হলে দিয়ের উচ্চারণ কিন্তু দা হয়, এবং ভাওয়েল দিয়ে যদি শুরু হয় তাহলে তার উচ্চারণ কিন্তু দি হয়। এটা একটা কিন্তু মারাত্মক জিনিস, এটা একটু মনে রাখবে। তাহলে কোশ্চেন নাম্বার 3-রও আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা যেটা করি 4 নাম্বার কোশ্চেনে যাই। কি বলেছে? চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ সঠিক প্রিপোজিশন বসিয়ে এই ক্ষেত্রে যা কোশ্চেন রয়েছে দেখি। শি ইজ গুড ড্যাশ সিঙ্গিং, অর্থাৎ এইখানে যে প্রিপোজিশনটা বসবে, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। তাহলে দেখে নাও কি বলেছে। শি ইজ গুড ড্যাশ সিঙ্গিং, অর্থাৎ সে গান গাওয়া, যেটা সিং মানে গান করা, আর সিঙ্গিং মানে হচ্ছে গান গাওয়া, মানে সিং মানে গান গাওয়া আর সিঙ্গিং মানে হচ্ছে গান গাওয়ার যে বিষয়টি আর কি। অর্থাৎ সে হয় গান গাওয়ার ক্ষেত্রে বা গান গাওয়া যে বিষয়টি রয়েছে তাতে হচ্ছে দক্ষ। তাহলে গুড অ্যাট মানে হচ্ছে কিন্তু দক্ষ, তাই অ্যাট কিন্তু বসবে। শি ইজ গুড ইন হচ্ছে না, শি ইজ গুড অন সিঙ্গিংও হচ্ছে না, শি ইজ গুড টু সিঙ্গিং এটাও কিন্তু হচ্ছে না। এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। শি ইজ গুড অ্যাট সিঙ্গিং, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, অর্থাৎ দক্ষ অর্থে আমরা বলতে পারি স্কিলড বলতে পারি, ঠিক আছে? এই শব্দটি আমরা বলতেই পারি। শি ইজ গুড অ্যাট সিঙ্গিং, গুড অ্যাট মানে কিন্তু দক্ষ। তারপরে প্রশ্ন, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইখানে বলেছে যে কারেক্ট সাবজেক্ট ভার্ব নিচের কোন সেন্টেন্সটিতে রয়েছে, সঠিকভাবে বসানো রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। নাইদার অফ দ্য বয়েজ
হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, অর্থাৎ বালকদিগের মধ্যে কেউই তাদের কাজটি করেনি। আমি বাংলাটা পড়ে নিচ্ছি। দ্য টিম আর প্লেইং ওয়েল, অর্থাৎ টিমটি ভালো খেলছে। ইচ অফ দ্য গার্লস হ্যাভ এ গিফট, অর্থাৎ প্রতিটি মেয়ের কাছে একটা গিফট রয়েছে। নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, অর্থাৎ এ এবং ডি এর মধ্যে কিন্তু সব জায়গাতেই ঠিক রয়েছে, শুধু দেখো এইখানে রয়েছে হ্যাভ, এইখানে হচ্ছে হ্যাজ। এইবার দেখি বি আর সিতে কি রয়েছে। দ্য টিম, যেটা হওয়া উচিত ছিল, যেহেতু দ্য টিম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ হওয়া উচিত ছিল, তাহলে এটা সঠিক নয়। ইচ অফ দ্য গার্লস, এইখানে মেন সাবজেক্ট হচ্ছে ইচ, তাই ইজ থাকার জন্য, সাবজেক্ট সিঙ্গুলার থাকার জন্য তোমার এইখানে হওয়া উচিত ছিল হ্যাজ। এবং এ আর ডির সবই ঠিক আছে, শুধু এখানে হ্যাভ আছে এবং এখানে কিন্তু হ্যাজ রয়েছে, এইখানে কিন্তু হ্যাজ রয়েছে, ঠিক আছে। এই যে এইখানে কিন্তু হ্যাজ রয়েছে, এইখানে কিন্তু হ্যাজ রয়েছে। চলো তাহলে নাইদার অফ দ্য বয়েজ, এইখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে হ্যাজ, কিন্তু অপশন এতে এই হ্যাজটি না থেকে, হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজটি না থেকে আমাদের, ঠিক আছে, আমাদের কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাজ, অপশন ডিতে রয়েছে। আর একটা জিনিস বলে দিচ্ছে, এখানে দ্য টিম, এই যে শব্দটি এখানে রয়েছে এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, অর্থাৎ কালেকটিভ নাউনকে সমষ্টিবাচক যদি বিশেষ্য পদ বাংলায় বলি, সমূহবাচক বিশেষ্য পদ, তাকে নির্দেশ করছে। টিমের মধ্যে অনেকেই থাকে, কিন্তু টিম বলতে এখানে এককভাবে একটি টিমকেই কিন্তু বলা হয়েছে, দ্য টিমস বলেনি, শুধু টিম বলেছে। তো এই হচ্ছে বিষয় এখানে। তাহলে অ্যাজ পার অপশন আমরা সঠিক উত্তর হিসেবে অপশন ডিটাকেই কিন্তু পেয়ে গেলাম। তারপরে কোশ্চেন নাম্বার কত, 6, এটাও খুব সোজা মনে হচ্ছে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু এলোকোয়েন্ট। এলোকোয়েন্ট মানে বাগ্মিতা, অর্থাৎ কথা বলার যে একটা শক্তি বা কথা বলার যে একটা মাধুর্য, বা যে খুব সাবলীলভাবে সুন্দরভাবে কথা বলতে পারে। তো এলোকুয়েন্টের হচ্ছে তোমার ক্লোজেস্ট মিনিং, অর্থাৎ সিনোনিমাস একটা ওয়ার্ড কিন্তু খুঁজে বের করতে হবে। সাইলেন্ট মানে কি, নীরব আমরা জানি। ফ্লুয়েন্ট মানে কি, একদম বলে না ফ্লুয়েন্সি রয়েছে তার ইংরেজিতে, বা ফ্লুয়েন্ট স্পিকার, মিস্টার রাম ইজ এ ফ্লুয়েন্ট স্পিকার, অর্থাৎ খুব সাবলীল একজন সে স্পিকার বা বক্তা। তাহলে এখানে ফ্লুয়েন্টটাই হওয়া উচিত। আমি আগেই দাগিয়ে দিচ্ছি যে সঠিক উত্তর এটা। রুড মানে কি, রুড মানে হচ্ছে রূঢ়, কঠোর, এইরকম। আনক্লিয়ার মানে অপরিষ্কার, অস্বচ্ছ, ঠিক আছে। অপ্যাক বলতে পারি আমরা, ঠিক আছে। ভেগ মানে অস্পষ্ট, ঠিক আছে। তো এইখানে কিন্তু এই অপশন এ, সি, ডি এর তিনটির একটিও কিন্তু হলো না, ঠিক আছে। তাহলে যেহেতু ইলোকোয়েন্টের ক্লোজেস্ট ইন মিনিং তোমাকে খুঁজে বের করতে হয়েছে, অ্যাজ পার অপশন তোমার অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ঝটিকা সফরের 7 নাম্বার এই প্রশ্নে। অপোজিট ইন মিনিং চুজ করতে বলেছে কি, আবার সেই জেনারাস। আমরা জানি জেনারাস মানে হচ্ছে উদার, তাহলে কাইন্ড মানে কি, উদার। তোমাকে তো অপোজিট বের করতে বলেছে আর কি, তাই কাইন্ড তো হচ্ছে না। পোলাইট মানে হচ্ছে নম্র ভদ্র, হচ্ছে না। লয়াল মানে হচ্ছে অনুগত। আর একটা জিনিস মাথায় রেখো, লয়ালের পরে সবসময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, খুব সোজা। কিন্তু মনে রেখো, মনে করো আমি যদি বলি দ্য ডগ, এখান থেকে একটা দিয়েই দিচ্ছি, দ্য ডগ ইজ লয়াল টু হিজ মাস্টার, অর্থাৎ কুকুরটি খুবই প্রভুভক্ত বা প্রভুর প্রতি অনুগত। লয়াল টু মানেও যা ফেইথফুল টু, অর্থাৎ বিশ্বস্ত, সেই অর্থে। তাহলে স্টিনজি মানে কি, স্টিনজি মানে হচ্ছে জেনারাসের ঠিক বিপরীত, ঠিক আছে। উদার নয়, কৃপণ, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা অনুদার মানে মুক্ত হস্তে কেউ আর দান করে না, জেনারাস মানে সেই অর্থেই। কিন্তু স্টিনজি মানে কৃপণ, সহজে যে খরচ করতে চায় না, বা এই জাতীয় নির্দয় অর্থেও কিন্তু সেটা হতে পারে। চলো 7-এর পরে কত, 8। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো ক্লজ থেকেও কিন্তু একটা কোশ্চেন আমি তোমাদের জন্য দিয়েছি। বলা তো যায় না কোশ্চেন এখন কোন জায়গা থেকে সেট হয়, কারণ চ্যাপ্টার তো অনেক।
এবার চ্যাপ্টার অনেক, তার মধ্যে থেকে দেখা গেল তোমাদেরকে 10টি কোশ্চেনের মধ্যে 2-3টি কোশ্চেনে আটকানোর জন্য এই জাতীয় কোশ্চেনও দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে প্রোভার্ব থেকেও একটা কোশ্চেন দিতে পারে, প্রোভার্বের মিনিং দিয়ে একটা কোশ্চেন দিতে পারে। তো ওগুলো একটু কিন্তু অফবিট টপিক আর কি, ঠিক আছে, ইংরেজির মধ্যে। তো বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে সেই ক্লজ যে ক্লজে আমার যে লিঙ্কার থাকবে সে সবসময় তার অ্যান্টিসিডেন্টকেই কিন্তু নির্দেশ করে। আমি সি থেকে যাচ্ছি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এইখানে হচ্ছে দেখো যদি জানা থাকে নিয়মটা, দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ, ইজ নোন টু অল, এটা সবারই জানা। এটা হচ্ছে দেখো ইজটা হচ্ছে তোমার ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এইখানে এই অংশটা, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এটা বেসিক্যালি হচ্ছে নাউন ক্লজ। যখন এই বিষয়ে পরবর্তীতে তোমাদেরকে থিওরিটিক্যাল ক্লাস করাবো তখন আরও স্পষ্টভাবে বুঝে যাবে। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে ছিল অসুস্থ, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো একটা কন্ডিশন বা শর্ত, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। যেহেতু সে ছিল অসুস্থ, কমা, এই কমা মানেই কিন্তু সেহেতু হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাই সে কিন্তু মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি বা তিনি পারেননি মিটিংয়ে অ্যাটেন্ড করতে। এইবার আমি যেটা বলেছিলাম অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করে কে, লিঙ্কার। দেখো দ্য ম্যান হু ইজ ওয়ারিং এ রেড হ্যাট ইজ মাই আঙ্কেল, অর্থাৎ লোকটি বা মানুষটি, যেটা হচ্ছে বিষয়, অপশন বিটা হচ্ছে তোমার, এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রথমত নাউন ক্লজ, অপশন বিটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং দেখো অপশন এ কি তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, সেই ব্যাপারে তো আমাকে প্রতিষ্ঠিত করতে হবে নিয়মের মাধ্যমে। এইখানে লিঙ্কার হচ্ছে হু, এই হুটা কাকে নির্দেশ করে, দ্য ম্যানকে। অর্থাৎ বোঝার চেষ্টা করো, অ্যান্টিসিডেন্ট থাকবে লিঙ্কারের আগে, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে যে পূর্বে বসে থাকে। তাহলে দ্য ম্যান হু ইজ ওয়ারিং এ রেড হ্যাট ইজ মাই আঙ্কেল, অর্থাৎ লোকটি যে কিনা একটা লাল টুপি পরে রয়েছে, ইজ মাই আঙ্কেল। এখানে ক্লজের কিন্তু আবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে বুঝতে হবে প্রিন্সিপাল ক্লজ কি, অর্থাৎ মূল যে ক্লজটা সেটা হচ্ছে দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, কিন্তু কোন ম্যানটি, কোন লোকটি, সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। কোন লোকটি, হু ইজ ওয়ারিং এ রেড হ্যাট, অর্থাৎ এইখানে দ্য ম্যানও যে, হুটাও সেই একই ব্যক্তি, বোঝার চেষ্টা করো, দ্য ম্যান যে ব্যক্তি, হুটাও সেই ব্যক্তি, এবং আঙ্কেল এই লোকটিও কিন্তু সেই একই ব্যক্তি, বোঝার চেষ্টা করো। তাহলে দ্য ম্যান হু ইজ ওয়ারিং এ রেড হ্যাট ইজ মাই আঙ্কেল, অর্থাৎ লোকটি যে একটি লাল টুপি পরে রয়েছে, ইজ মাই আঙ্কেল, সে হচ্ছে আমার আঙ্কেল বা কাকু, জেঠু, যাই বলি না কেন। তো এই অপশন এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। থিওরিটিক্যাল ক্লাস যখন করাবো তখন এগুলো বোঝানো হবে। চলো, যদি আরেকটা জিনিস, যদি প্রশ্নপত্র তোমাদের টাফ হয় তাহলে এই রকম কিন্তু একটু অফবিট টপিক থেকেও প্রশ্ন সেট হতে পারে, এইটা কিন্তু আমি বলে দিচ্ছি। তারপরে 9 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে একটা প্রশ্ন। এ পারসন হু লাভস বুকস, ঠিক আছে, একজন ব্যক্তি যে বই বা পুস্তক ভালোবাসে। তাহলে বই বা পুস্তক সম্পর্কিত যে শব্দ আসে সেটা হচ্ছে বিবলিও, ঠিক আছে। তো এখানে দেখো কি রয়েছে, বিবলিও। তাহলে অপশন সিডি কিন্তু আমরা ইচ্ছা করলে প্রথমে বাদ দিতে পারি। তাও দেখি, বিবলিও ফাইল মানে হচ্ছে পুস্তক প্রেমী, বিবলিও ম্যানিয়া। এবার দুটো জিনিস, একটা হচ্ছে ম্যানিয়া আর একটা হচ্ছে ফোবিয়া। ম্যানিয়া মানে হচ্ছে পাগলামি, ফোবিয়া মানে হচ্ছে ভীতি, ঠিক আছে। এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুট ওয়ার্ডটা দেখো, বিবলিও, এইখানে রয়েছে বিবলিও, ঠিক আছে। এবার ফাইল অর্থে হচ্ছে এইখানে প্রেমী অর্থে, আর ম্যানিয়া মানে হচ্ছে পাগলামি। তো দুটো জিনিস মানে বই পোকা। এটা এইখানে যেটা বলতে চাইছে যে একজন ব্যক্তি যে হচ্ছে বইকে ভালোবাসে বা পুস্তক প্রেমী ব্যক্তি,
তো সেই লোকটি হচ্ছে বিপ্লিওফাইল। অর্থাৎ সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাচ্ছে কি, সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ বিপ্লিওফাইল কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিপ্লিওম্যানিয়াটা কি, মানে বইয়ের জন্য যার পাগলামি রয়েছে আর কি, সেটা বই পড়ার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, বা বই কেন্দ্রিক যে পাগলামি সেটা চাইনি, চেয়েছে শুধুমাত্র পুস্তক প্রেমী হিসাবে। ফিলান্থ্রপিস্ট তোমরা অবশ্যই আশা করি জানো। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে এ ম্যান হু লাভস ম্যানকাইন্ড বা হোল ম্যানকাইন্ডকে যে ভালোবাসে তাকে ফিলান্থ্রপিস্ট বলে। আর প্রোটাগনিস্ট মানে হচ্ছে অর্থাৎ মুখ্য চরিত্র, মানে মেইন অ্যাক্টর বা মেইন যে চরিত্র বা মুখ্য চরিত্র থাকে তাকে কিন্তু প্রোটাগনিস্ট বলা হয়। তাহলে অপশন বি সি ডি কিন্তু হচ্ছে না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ। আজকে প্র্যাকটিস সেট 10-এর হচ্ছে আমার লাস্ট প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন কি, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আগে দেখো তো স্পেলিংটা দেখে বা শব্দটি দেখে কি মনে হচ্ছে, DECIEVE অর্থাৎ ডিসিভ। ডিসিভ যে শব্দটি যদি জানা থাকে, সেই ডিসিভ শব্দটির সঠিক বানান বিধি কি সেটাই কিন্তু খুঁজে বের করতে হবে। আমি বলেছিলাম সেই জন্য প্রথমে হচ্ছে পাশে যে রাব করার জন্য বা পাশে যতটুকু প্রশ্নপত্রে জায়গা থাকবে সেটা আগে, সেইখানে তুমি কি করো, তুমি যেটা করো সেটা হচ্ছে লিখে নাও ডিসিভ, DECEIVE। তেমনিভাবে রয়েছে রিসিভ, RECEIVE, ঠিক আছে। তাহলে ডিসি, এই ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস রুট ওয়ার্ড যদি আমি ধরি সেটা তো আছেই, আর একটা হচ্ছে সিলেবল, ঠিক আছে। ডিসিভ, ডিসিভ, রিসিভ, এই যে দেখো ডিসিভ, রিসিভ। তাহলে ডিসিভ বানান যদি এইখানে আমি দেখি তাহলে কোনটা সঠিক হচ্ছে, দেখো তো DECEIVE এটা সঠিক হচ্ছে। তাহলে এখানে কি ভুল আছে, DECEI এইখানে একটা জায়গায় কিন্তু ভুল আছে। ডিসিভ, DECEEVE এটাও হচ্ছে না, সিডি হচ্ছে না, এবং অপশন এ DECIEVE এটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমি আবার বলবো যে এই ধরনের স্পেলিং টেস্ট থাকলে সেই শব্দটি যদি তোমার চেনা জানার মধ্যে থাকে অবশ্যই পাশে একটু নিজে কলম দিয়ে লিখে নাও সেই বানানটি কি রয়েছে, তারপরে সেই সময় লিখলে অটোমেটিক আশা করছি সঠিক বানান বিধি জানা থাকলে বা সঠিক বানানটার স্পেলিংটা জানা থাকলে তুমি কিন্তু পারবে। তো এইখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ডিসিভ। তো এইখানে যাই হোক, আজকে আমার 10 নম্বর প্র্যাকটিস সেটের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। আশা করছি সবার ভালো লাগছে। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অর্থাৎ একই সেই কথা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং নতুন বছরের শুরুতেই আজকে আমাদের এই দ্বিতীয় ক্লাসটি সম্পন্ন হলো। তো আশা করব যে সবাই নব উদ্যমে নতুন শক্তি সঞ্চার করে নতুন আশা, উচ্ছ্বাস এই সমস্তকে মনে রেখে পড়াশোনাটা কিন্তু তোমরা করবে বা করছো, অলরেডি শুরু করে দিয়েছো নিউ ইয়ার রেজলিউশন হিসেবে। তো আজকের মতো আমার এই ক্লাস কিন্তু এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।